হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি ম্যাথের নতুন চিন্তাভাবনা করা ব্যাচ, ম্যাথ মহামন্ত্র। এখানে তোমরা পাবে নামি দামি কোচিং সেন্টারে যেগুলো পেড ব্যাচে পড়ানো হয় সেরকম কন্টেন্ট ফ্রিতে। আমি চেষ্টা করেছি এই ব্যাচের মধ্যে যতটা আমার এক্সপিরিয়েন্স রয়েছে সব ঢেলে দেওয়ার। তোমরা অঙ্কগুলো দেখো, তারপরে বুঝবে যে কত শর্ট প্রসেসে আমরা ম্যাথগুলো করে উঠতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমরা নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব। বলা হয় যে অঙ্ক শিখতে গেলে নাম্বার সিস্টেম যদি না জানা থাকে ভালোভাবে তাহলে অঙ্ক করা যায় না। অনেক কোচিং সেন্টারে এই চ্যাপ্টারটা বাদ দিয়ে দেওয়া হয়, কারণ নাম্বার সিস্টেম হচ্ছে একটা বোরিং, মানে তথাকথনমূলক একটা বোরিং চ্যাপ্টার। তো এই বোরিং চ্যাপ্টারটাই আমরা ইন্টারেস্টিং করে তুলবো। চলো দেখা যাক নতুন নতুনভাবে কীভাবে শিখতে পারি। ঠিক আছে, চলো শুরু করছি। দেখো, আজকে প্রথম বলা হয়েছে আমরা নাম্বার সিস্টেমে প্রথম কিছুগুলো ধাপ শিখব। আমি ধরে নিচ্ছি যে তোমরা একক, দশক, শতক এগুলো সবাই জানো। এগুলো ছোটতে শেখানো হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো। তো ধরো এখানে ধরো যে দেওয়া আছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু মানে হচ্ছে আক্ষরিক মান, আর প্লেস ভ্যালু মানে হচ্ছে স্থানীয় মান। আক্ষরিক মান এবং স্থানীয় মান। এখানে দেখতে পাচ্ছ আমরা প্লেস লেখা আছে, প্লেস। আচ্ছা, এখানে প্লেস মানে হচ্ছে প্লেস, দেখো লেখা আছে প্লেস। প্লেস মানেই হচ্ছে কোনো একটা জায়গার আমাদের মানে স্থান স্থান বলা হচ্ছে। প্লেস মানেই হচ্ছে আমরা স্থান স্থান বলা হচ্ছে, প্লেস মানে স্থান। আচ্ছা, এখন দেখো এখানে এখানে আমরা বলছি ফেস ভ্যালু অর্থাৎ আক্ষরিক অর্থ। দেখো আমি এখন এখানে লিখছি, দেখো এখানে লিখছি একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার লিখলাম। ধরো আমি এখানে দিচ্ছি 2, 4, 8, 7 লিখলাম। ঠিক আছে, এখানে ধরো বলা হচ্ছে যে এই যে 4 আছে, 4, এই 4-এর আমরা বার করব ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু অর্থাৎ এর আক্ষরিক মান এবং এর স্থানীয় মান। আচ্ছা, আক্ষরিক মান, ফেস মানে কি? ফেস মানে মুখমণ্ডল। ফেস মানে কি? আমরা কোনো মানুষকে চিনতে গেলে প্রথমে তার ফেসটা দেখি, তাই তো? ফেস মানে হচ্ছে যেটা দেখাই সেটাই। এখানে 4-কে আমরা কিভাবে দেখতে পারি? 4-কে নিশ্চয়ই আমরা 8 দেখবো না, 7 দেখবো না, 4-কে আমরা 4ই দেখবো তো। তাহলে এর ফেস ভ্যালু হয়ে যাবে 4। ঠিক আছে, এবং এর প্লেস ভ্যালু, প্লেস ভ্যালু মানে হচ্ছে এ কোন জায়গাতে আছে। আচ্ছা, এর জায়গা হচ্ছে এই উপরেরগুলো, একক, দশক, শতক এগুলো হচ্ছে জায়গা। আচ্ছা দেখো, 4-এর উপরে কে আছে? দ আছে। দ মানে কত? দশক। আচ্ছা, দশকটা তো আমরা দশক বলি না, 10 বলি। তাহলে প্লেস ভ্যালু কত হবে? 4 আর 0, 4, 10, 40। কারণ দেখো 4-এর উপরে এখানে একটা ঘর আছে, তাই এখানে দেখো একটা ঘর আছে, এই একটা ঘরের জন্য একটা শূন্য পড়লো। তাহলে এর প্লেস ভ্যালু হয়ে গেল কত? 40। বুঝতে পারলে? ফেস ভ্যালু হলো 4 আর প্লেস ভ্যালু হলো 40। চলো আমরা আমরা আরেকটা দিকে বোঝার চেষ্টা করে নিই। ঠিক আছে, এক্সাম্পল থেকে। দেখো আমি এখানে লিখছি একক, দশক, শতক, হাজার লিখলাম। 2, 2, 7, 8, 4 লিখলাম। এবার তোমরা বলো 7-এর ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু কত হবে? যে বললাম যেটা দেখতে সেটা হবে ফেস ভ্যালু। ফেস ভ্যালু একদমই সহজ। দেখো 7-এর ফেস ভ্যালু হবে 7ই, অর্থাৎ 7-এর আক্ষরিক মান 7ই। 7-এটা একটা অক্ষর তো, 7-এর আক্ষরিক মান 7ই। কিন্তু 7-এর প্লেস ভ্যালু, এটাই পরীক্ষাতে পড়ে। প্লেস ভ্যালু মানে কত? প্লেস ভ্যালু মানে দেখো 7 শতকের ঘর মানে কত? 0, 0, 7 শত। এটাই হচ্ছে প্লেস ভ্যালু। বোঝা গেল? তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু বুঝতে পারবে। এরপরে নেক্সট চলে যাই আমরা। দেখো এখানে আছে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারে আমরা চলে আসি। ন্যাচারাল নাম্বারের মানে হচ্ছে প্রকৃত সংখ্যা। কি সংখ্যা? প্রকৃত সংখ্যা। আমি লিখে দিচ্ছি। প্রকৃত সংখ্যা। আর হোল নাম্বারের মানে হচ্ছে সম্পূর্ণ অখণ্ড সংখ্যা। লেখো অখণ্ড সংখ্যা। ভালো শুনতে রাখবে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, ঠিক আছে? দেখো, প্রকৃত সংখ্যা আর অখণ্ড সংখ্যা। আচ্ছা, প্রকৃত সংখ্যা মানে প্রকৃত মানে কি? প্রকৃত মানে যেটা সেটাই। আর অখণ্ড মানে কি? যেটা ভাঙা যায় না, তাই তো? এই দুটো প্রায় একই, শুধু একটাই আলাদা আছে। ন্যাচারাল নাম্বারের মধ্যে শূন্যটা পড়ে না। ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা শূন্যটাকে ধরবো না। কত থেকে ধরবো? 1, 2, 3, 4 এরকম করে চলে যাবে। কিন্তু হোল নাম্বারের ক্ষেত্রে আমরা শূন্যটাকে ধরবো। ঠিক আছে? হোল নাম্বারের ক্ষেত্রে কত হবে? 0, 1, 2,
3 এভাবে বেড়ে, বেড়ে যাবে। ঠিক আছে তো? এভাবে বেড়ে, বেড়ে যাবে। তাহলে এখানে আমরা 0 টাকা ধরছি না, এখানে আমরা 0 টাকা ধরছি। বুঝেছ? এই দুটোই তফাৎ। ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারে। প্রকৃত নাম্বার আর অখণ্ড নাম্বারে। বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট দেখো এখানে আছে ইন্টিজার্স, ইভেন নাম্বার আর অড নাম্বার। ঠিক আছে? ইন্টিজার্সটা আমি পরে বোঝাচ্ছি। ইভেন নাম্বার, অড নাম্বারটা আমি আগে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ইভেন নাম্বারটা মানে কি? ইভেন মানে কি? ইভেন মানে হচ্ছে জোড় নাম্বার। কত? জোড় সংখ্যা। ইভেন হচ্ছে জোড় সংখ্যা। আর অড নাম্বার মানে হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা ছোটতে আমরা পড়েছি। এগুলো সব ছোটোর সময় আমাদের পড়ানো হয়। কিন্তু আমরা ভুলে যাই, যাই হোক। দেখো জোড় নাম্বার মানে হচ্ছে যে সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো সেটা হচ্ছে জোড় নাম্বার। আর যেটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে পারবো না সেটা হচ্ছে বিজোড় নাম্বার। আচ্ছা জোড় নাম্বার আরো সহজভাবে কিভাবে বুঝতে পারি? দেখো যেকোনো সংখ্যার শেষেরটা মানে কত? এককের ঘরের সংখ্যাটা। আমি একক, দশক লিখলাম, আরো শতক যাবে। এককের ঘরের সংখ্যাটা, এই সংখ্যাটাতে যদি থাকে 0, 2, 4, 6, 8, ব্যাস 0, 2, 4, 6, 8 এগুলো যদি থাকে তাহলে আমরা ধরে নেব যে 0, 2, 4, 6, 8 এগুলো যদি শেষে এককের ঘরের সংখ্যাতে থাকে তাহলে ধরে নেব এগুলো আমাদের 2 দিয়ে ভাগ যায়। তাই আমরা এটাকে জোড় সংখ্যা বলব। আচ্ছা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা মানে কত? আচ্ছা বিজোড় সংখ্যা মানে আমরা জানার চেষ্টা করব বিজোড় সংখ্যা মানে। দেখো বিজোড় সংখ্যা মানে আমরা দেখেছি, বিজোড় সংখ্যা মানে যেগুলো 2 দিয়ে ভাগ করে যায় না, তাই তো? যেমন এগুলোর শেষে কত থাকে? এগুলোর শেষে থাকে 1, এগুলোর শেষে থাকে 3, এগুলোর শেষে থাকে 5, এগুলোর শেষে থাকে 7, এগুলোর শেষে থাকে 9, এগুলো যখন শেষে থাকবে তখন সেগুলোতে বিজোড় সংখ্যা ধরবো। আর এগুলো নিজেরাও বিজোড় সংখ্যা। ঠিক তো? বোঝা গেল? তারপরে নেক্সট চলে যাই আমরা। আচ্ছা ইন্টিজার্স আছে। ইন্টিজার্সটা আমি একবার বুঝিয়ে দিই। ইন্টিজার্স মানে হচ্ছে দেখো, ইন্টিজার্স মানে হচ্ছে যে সম্পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যা। ইন্টিজার্স মানে কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ মানে কত? পূর্ণ মানে কি? পূর্ণ মানে কোনো জিনিস পুরোপুরি থাকবে, তাই তো? পূর্ণ মানে পুরোপুরি থাকবে। দেখো আমরা যখন আগের ইয়েতে দেখেছিলাম আমরা, আগের ইয়েতে দেখেছিলাম যেমন আমরা যে এই যে ধরো আমরা হোল নাম্বার দেখেছিলাম, হ্যাঁ? এই যে হোল নাম্বার দেখেছিলাম। হোল নাম্বারের ক্ষেত্রে কি হয়? হোল নাম্বারের ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা এখানে 0, 1, 2, 3, 4 করে দেখেছি। কিন্তু এখানে প্লাস, প্লাস, প্লাস করে যায়। ঠিক আছে? আমরা নেগেটিভে যেতে পারব না। নেগেটিভ মাইনাস, 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 -1, -2, -3 এরকম করে যেতে পারবো না। বুঝা গেল? এখানে আমরা প্লাস যাবো। কিন্তু যখনই আমরা ইন্টিজার্স এ চলে যাবো, ইন্টিজার্স এ কি হয়? প্লাস মাইনাস দুটোই হয়। যেমন কত? দেখো 0, +1, +2 আবার এদিকে আমরা চলে যাবো। ঠিক আছে তো? এদিকে চলে যাবো -1, -2 এরকম করে চলে যাবো। বুঝেছো? ইন্টিজার্স হচ্ছে এটাই মানে। বুঝা গেল? এটাই হচ্ছে ইন্টিজার্স এর মানে। ঠিক? বোঝা গেল? এরপর নেক্সট চলে যায় প্রাইম নাম্বার। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা আ টপিক প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আমাদের না জানলে আমরা প্রায় অনেক অঙ্ক করতে পারব না। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। কি প্রাইম নাম্বার মানে কি? মৌলিক সংখ্যা। লিখে দিচ্ছি। মৌলিক। ঠিক আছে? প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। আচ্ছা এটা আমি প্যাডে লিখছি তো তাই আমার হাত লেখাটা ঠিক মতো আসছে না। এমনি নরমালি হাত লেখা ভালোই লেখি। কিন্তু এখানে প্যাডে লিখছি তো প্যাডে আমার অতটা অভ্যাস নেই। তাই প্যাডে একটু ইয়ে হচ্ছে, একটু ম্যানেজ করে নিও। আচ্ছা প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা মৌলিক সংখ্যা মানে আমরা কিভাবে বুঝবো মৌলিক সংখ্যা? দেখো মৌলিক সংখ্যা মানে হচ্ছে আ কোনো একটা সংখ্যা, ঠিক আছে? যেটা কেবলমাত্র ১ এবং সেই সংখ্যাটা দিয়েই বিভাজ্য হয়। কি বললাম? ১ এবং সেই সংখ্যাটা দিয়ে বিভাজ্য হয়। বাকি অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। অর্থাৎ কি? ধরো কোনো কিছুর গুণনফল। যেমন আমি লিখছি এখানে দেখো, আমি লিখছি যেমন ৮, ৮ লিখলাম। ৮ এর গুণনফল কত হয় দেখো তো? ১ হয়, তাই তো? ২ হয়, তাই তো? ৪ হয়, হয়তো? ৮ হয়। এগুলো ৮ এর গুণনফল হয়। যেমন কত? ৪ দুইয়ে ৮ হয়, ৮ একে ৮ হয়। ঠিক আছে? হ্যাঁ, এরকম করা হয়। ৮ একে ৮ হয়। এরকম করা হয়। তাহলে এগুলো হচ্ছে এর গুণনফল। তাহলে এর যখন গুণনফল আমি করব ২ গুণিত ৪ সমান ৮, ১ গুণিত ৮ সমান ৮ এরকম করে হয় তো? তাহলে এটা আমার প্রাইম নাম্বার হলো না। কারণ দেখো একে ১ এবং সেই সংখ্যাটা বাদ দিয়েও ২ দিয়েও ভাগ করে যাচ্ছে, ৪ দিয়েও ভাগ করে যাচ্ছে। তাই তো? ২ দিয়ে ৪ দুগুণে ৮ হয়, আবার ৪ দিয়ে ৪ দুইয়ে ৮ হয়। তাহলে আমার ভাগ যাচ্ছে। সেহেতু এটা মৌলিক সংখ্যা হতে পারে না। বুঝা গেল? এটা মৌলিক সংখ্যা হতে পারে না। কিন্তু আমি মৌলিক সংখ্যা কিভাবে করব দেখো? দেখো মৌলিক সংখ্যা কিভাবে করব? যেমন ধরো আমি করছি ২, ২ ঠিক আছে? ২ দেখো ২ এর গুণনফল ২ হয় আর ১ হয়। তাছাড়া অন্য কিছু হয়? ৩, ৪, ৫, ৬ হবে কি? হবে না। ৩
3 এর গুণনফল কত হয়? 1 হয়, 3 হয়, আর হবে? আর হবে না। 5, 5 এর গুণনফল 1 হয়, 5 হয়, এরকম হয়। তাই তো? তাহলে এগুলো ৩ টেই হচ্ছে মৌলিক সংখ্যা। এই ৩ টেই কি? মৌলিক সংখ্যা। বোঝা গেল মৌলিক সংখ্যা মানে না? মৌলিক সংখ্যা মানে হচ্ছে সেই সংখ্যাটা, যেটা মৌলিক সংখ্যা আমরা ধরছি সেই সংখ্যাটাকে ১ এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। বুঝেছ? ভাগ করা যাবে না। একমাত্র ১ আর সেই সংখ্যাটা দিয়েই ভাগ যেতে হবে। বোঝা গেল তো? মৌলিক সংখ্যা। আচ্ছা, যদি মৌলিক সংখ্যা সম্পর্কে কোনো ডাউট থেকে থাকে তোমরা বলবে। আমি মৌলিক সংখ্যা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে? নেক্সট চলে যাই। কো-প্রাইম নাম্বার। আচ্ছা, অনেকেই ভুল করে প্রাইম নাম্বার আর কো-প্রাইম নাম্বারে গুলিয়ে ফেলে। অর্থাৎ মৌলিক সংখ্যা আর পরস্পর মৌলিক সংখ্যা। কো-প্রাইম মানে হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মানে পরপর নয়। আমরা যে পরস্পর বলি, পরস্পর মানে পরপর নয়। পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে এমন দুটো সংখ্যা, যে দুটোর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক থাকবে না। মানে নিজেদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। অর্থাৎ যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার মধ্যে যে গুণনফলগুলো থাকবে, সেগুলো দিয়ে আদার্স কোনো সংখ্যাকেই ভাগ করা যাবে না। বুঝতে পারলে তো? মানেটা বলা হচ্ছে যে, দুটি সংখ্যার গসাগু যদি ১ হয়, তাহলে সেটিই হবে কোপ্রাইম। ডেফিনিশনটা বোঝা গেল? দুটি সংখ্যার গসাগু যদি ১ হয়, তাহলে সেটি হবে কোপ্রাইম। এখন তোমাদের গসাগু করায়নি, তাই গসাগু বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে? আমি তাই সহজে বলে দিলাম যে দুটির মধ্যে কোনো ইন্টারলিঙ্ক থাকবে না। যেমন, আমি লিখছি ২ আর ৩। আচ্ছা, তুমি বলো তো ২ দিয়ে ৩ কে ভাগ করা যায় কি? আবার ৩ দিয়ে ২ কে ভাগ করা যায় কি? যায় না। ২ এর কোনো সংখ্যা দিয়ে ৩ কে ভাগ করা যাবে? যাবে না। ৩ এর কোনো সংখ্যা দিয়ে ২ কে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই দুটো কি হবে? এই দুটো পরস্পর মৌলিক সংখ্যা হবে। পরস্পর মৌলিক সংখ্যা হবে। কিন্তু আমি যদি লেখো ২ আর ৪ লিখলাম। দেখো তো ২ দিয়ে ৪ কে ভাগ করা যায়? অবশ্যই যায়। তাহলে এই দুটো কোপ্রাইম হতে পারে না। বুঝতে পারলে? যেমন ৩, ৫ এটা কোপ্রাইম কি? ইয়েস, এটা কোপ্রাইম। ঠিক আছে? ৮ আর ৯ এটা কোপ্রাইম কি? ইয়েস, কোপ্রাইম। কিন্তু দেখো, আমি যদি প্রাইম ভাবি, তাহলে ৮ কিন্তু প্রাইম নয়। ৯ কিন্তু প্রাইম নাম্বার নয়, মৌলিক সংখ্যা নয়। কিন্তু এটা কোপ্রাইম। কোপ্রাইম হতে গেলে দুটো সংখ্যা থাকতেই হবে। একটা সংখ্যা দিয়ে কোপ্রাইম হয় না। বুঝতে পারলে তো? তাহলে প্রাইম নাম্বার কোনটা? যার যে সংখ্যাটিকে সেই সংখ্যাটি এবং ১ দিয়ে ভাগ করে যায়, বাকি আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর পরস্পর মৌলিক সংখ্যা মানে হচ্ছে দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার মধ্যে আদার্স কোনো ইন্টারলিঙ্ক থাকবে না, শুধুমাত্র ১ থাকবে, ১। ইন্টারলিঙ্ক কত থাকবে? ১। অর্থাৎ এই একটাই হবে ওর গসাগু। ঠিক আছে? তাহলে নেক্সট চলে যাই আমরা। নেক্সট দেখো আছে রেশনাল নাম্বার আর ইররেশনাল নাম্বার। রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। কি? রেশনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ। আর ইররেশনাল মানে হচ্ছে অমূলদ। অমূলদ। মূলদ এবং অমূলদ। আচ্ছা, মূলদ সংখ্যার মানে হচ্ছে যে সংখ্যাটিকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, তাকে আমরা আমরা মূলদ সংখ্যা বলবো। আর যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না, p/q আকারে প্রকাশ করতে পারবো না, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা হচ্ছে p/q আকারে প্রকাশ করতে পারবো, এটা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক আছে? চলো কিছুগুলো উদাহরণ দিয়ে দেখে নিই। চলো দেখে নিই। দেখো, মূলদ সংখ্যার মানে হচ্ছে, দেখো আমি লিখছি ১/৮। দেখো তো p/q আকারে প্রকাশ হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, অমূলদ সংখ্যার মানে লিখছি রুট লিখলাম ২। দেখো তো এটা কি আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো? কোনদিনই পারবো না। আমরা √2 থেকে বার করতে পারবো, তবেই তো অমূলদ হবে। এই ইয়েতে যাবে, আমাদের নরমাল নাম্বারে আসবে। কিন্তু তখন তো আবার p/q আকারে প্রকাশ করা যাচ্ছে না। তাহলে একমাত্র এটাই আমার p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু এটা দেখো, এটা আমার ধনাত্মক নাম্বার আছে, কিন্তু পজিটিভ নাম্বার। এটা নেগেটিভ নাম্বারও করা যায়। যেমন -2/4, এই -2 বাই আমি 3 লিখলাম। এটাও করা যায়। এটা মানে কি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। বুঝতে পারলে? আচ্ছা, অমূলদ সংখ্যা এটাও। আচ্ছা, একটা কোয়েশ্চেন যেটা পড়ে, পাই, পাই, হ্যাঁ? আচ্ছা, পাই। আমি এটা মুছে ভালো করে করে দিচ্ছি, দাঁড়াও তোমাদের জন্য। দেখো, এখানে হচ্ছে পাই। ঠিক আছে? পাই। আচ্ছা, পায়ের মান আমরা ধরি 22/7, তাই তো? পায়ের মান আমরা ধরি 22/7। কিন্তু অ্যাকচুয়ালি পায়ের মান 22/7 হয় না। পায়ের মান অন্য হয়। আমি পরে তোমাদের বুঝিয়ে দেবো পায়ের মান আলাদা কেন হয়, বা পায়ের মান কি হয়, যখন আমরা পরিমিতিতে আসবো তখন আমরা বুঝিয়ে দেবো পায়ের মান। কিন্তু এখন তোমরা ধরে রাখো পায়ের মান 22/7 আমরা হয় না। আমরা ধরে নিই। আমাদের করার জন্য আমরা ধরে নিই। আচ্ছা, 22/7 আমরা যে পায়ের মান ধরলাম, তাহলে তো আমরা ধরি এটা মূলদ সংখ্যা p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। p/q আকারে প্রকাশ করা গেলে এটা মূলদ সংখ্যা হয়। কিন্তু না।
পাই আমাদের মূলদ সংখ্যা নয়, পাই হচ্ছে অমূলদ সংখ্যা। এটাই কোশ্চেনে পড়ে যে পাই একটি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। পরীক্ষাতে এটা অনেকবার পড়েছে। আর বেশিরভাগ জায়গাতেই ভুল হয়, কারণ সবাই 22/7 ভাবে আর মূলদ সংখ্যা ভাবে। বুঝেছো? পাই তাহলে কি হবে? পাই আমাদের হচ্ছে একটি অমূলদ সংখ্যা। পাই আমাদের কি একটি অমূলদ সংখ্যা। ঠিক বোঝা গেল? তাহলে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা আমরা বুঝলাম। চলো নেক্সট আমরা কিছুগুলো বুঝে নেবো। দেখো কিছুগুলো এখানে স্ট্যাটিক্স দেওয়া আছে। দেখো কি লেখা আছে, সমস্ত প্রকৃত সংখ্যাই হলো সম্পূর্ণ সংখ্যা। আমরা প্রকৃত সংখ্যা পড়েছি। প্রকৃত সংখ্যা মানে কি? হ্যাঁ, প্রকৃত সংখ্যা মানে আমরা যেখানে ধরলাম যে কি, যে শূন্য বাদ দিয়ে এক, শূন্য বাদ দিয়ে আমরা ধরলাম কত? দেখো শূন্য বাদ দিয়ে ১, ২, ৩, হ্যাঁ? তারপরে ৪, তারপরে ৫, এগুলো আমরা ধরেছি। শূন্য বাদ দিয়ে ধরেছি তো? তাহলে এগুলো আমাদের কি? এগুলো প্রকৃত সংখ্যা। কিন্তু সম্পূর্ণ সংখ্যা, সম্পূর্ণ সংখ্যা মানে কত? সম্পূর্ণ সংখ্যা মানে আমরা হোল নাম্বার ধরেছি। যেখানে আমরা শূন্যটাকে এড করেছিলাম। বলেছিলাম না? হোল নাম্বারে শূন্য হয় কিন্তু প্রকৃত সংখ্যায় শূন্য হয় না। আচ্ছা, হোল নাম্বার মানে কি? হোল নাম্বার মানে কি? হোল নাম্বারে ০ থাকবে, ১ থাকবে, ২ থাকবে, ৩ থাকবে, পরপর চলে যাবে। ৩, ৪, ৫। আচ্ছা তুমি দেখো এই শূন্যটা বাদ দিয়ে বাকি সবগুলো তো আছে এর মধ্যে, আছে না? তার মানে কি? প্রকৃত সংখ্যাটা মানেই হচ্ছে হোল নাম্বার। সমস্ত প্রকৃত সংখ্যাই সম্পূর্ণ সংখ্যা। এখানে যেটা বলেছে সমস্ত প্রকৃত সংখ্যাই সম্পূর্ণ সংখ্যা মানে কি? মানে এই যে প্রকৃত সংখ্যাটা আমরা দেখছি, এই যে প্রকৃত সংখ্যাটা, এটা কি সম্পূর্ণ সংখ্যা? হ্যাঁ, অবশ্যই। কারণ এই 0 টা বাদ দিয়ে বাকি সবগুলো তো এখানেই আছে। তাহলে কি এটা সম্পূর্ণ সংখ্যা হচ্ছে, মানে হোল নাম্বার হচ্ছে। কি? হোল নাম্বার হচ্ছে। কিন্তু দেখো আমি যখন প্রকৃত সংখ্যা ধরবো, প্রকৃত সংখ্যায় কি আমার ১, ২, ৩, ৪, ৫ থাকছে? থাকছে না। তাহলে এখানে দেখো নেক্সট কি দিয়েছে? নেক্সট দিয়েছে সমস্ত সম্পূর্ণ সংখ্যা প্রকৃত সংখ্যা নয়। সম্পূর্ণ সংখ্যা প্রকৃত সংখ্যা নয় মানে কি? মানে ওই যে শূন্যটা, ওই যে আমরা যে শূন্যটা লিখলাম ওই শূন্যটা নয়। এইজন্যই এটা বলা হয়েছে। ঠিক বোঝা গেল? এরপরে দেখো কি বলছে, দেখো শূন্য হলো একটি সম্পূর্ণ সংখ্যা কিন্তু প্রকৃত সংখ্যা নয়। আমি যেটা বললাম একটু আগে, শূন্য একটি প্রকৃত সংখ্যা কিন্তু সম্পূর্ণ সংখ্যা নয়। দেখেন কি বলেছে, জোড় সংখ্যা প্লাস জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। ২ প্লাস ২ সমান ৪ হয়। ২ প্লাস ৬ সমান ৮ হয়। বোঝা গেল? হোল সংখ্যার প্রকৃত সংখ্যার ইয়েটা বুঝতে পারলে। এরপরে দেখো কি বলা আছে, বিজোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। ৩ ৩ প্লাস ৩ সমান ৬ হয়। হয়তো? তাহলে বিজোড় সংখ্যা মানে বিজোড় সংখ্যা সেটা হচ্ছে। ঠিক আছে? এরকম এগুলো যেগুলো আছে এগুলো তোমরা একবার দেখে নিও। জোড় সংখ্যা মাইনাস জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা মাইনাস বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা ইনটু জোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। বিজোড় সংখ্যা ইনটু বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা হয়। জোড় সংখ্যা ইনটু বিজোড় সংখ্যা সমান জোড় সংখ্যা হয়। আচ্ছা এরপরে এগুলো কিছুগুলো আছে, ইম্পোর্টেন্ট আছে কিছুগুলো। হ্যাঁ? এগুলো একটু তোমরা দেখো। আমি বলছি তোমাদের, দাঁড়াও। দেখো এখানে বলা হয়েছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ২। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বলা হচ্ছে ২। আচ্ছা দেখো ২ যে আমি ২ বললাম যে ২, কারণ মৌলিক সংখ্যা, কারণ ২ এর দেখো ১ ছাড়া আর ২ ছাড়া ২ কে অন্য কোনো দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ ২ টা কি? একটা ২ টা মৌলিক সংখ্যা। ২ হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। বুঝা গেল? আমি কি বললাম? আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের, ভালো করে বুঝবে। ২ হচ্ছে কি? একমাত্র, একমাত্র ২ হচ্ছে একমাত্র জোড় ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। বোঝা গেল? একটা কি হচ্ছে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, কিন্তু সেটা জোড় মৌলিক সংখ্যা। আচ্ছা যদি আমরা এখানে বলি যে ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা, তাহলে কিন্তু ২ হবে না। ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা হলে কি হবে? ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা হবে ৩। ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা কত হবে? ৩। এই যে দেখো ৬ নম্বরে লিখা আছে। ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা কত? ৩। ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা ৩। আচ্ছা এটা হচ্ছে প্রথম বিজোড় সংখ্যা। প্রথম এই যে লিখেছে প্রথম বিজোড় মৌলিক সংখ্যা। ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা ৩। ১ হলো একটি অনন্য সংখ্যা। কোনো মৌলিক বা যৌগিক নয়। এটাও পড়ে পরীক্ষাতে যে ১ কি? মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? ১ মৌলিকও নয়, ১ যৌগিকও নয়। ১ হচ্ছে অনন্য সংখ্যা। ১ হচ্ছে অনন্য সংখ্যা। কারণ একটি সব সংখ্যার সঙ্গে থাকে। তাই একটি মৌলিক সংখ্যার সঙ্গে থাকে, যৌগিক সংখ্যার সঙ্গে থাকে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা দেখো ৪ লেখা আছে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা ৪। যৌগিক সংখ্যা মানে আমরা কি পড়লাম? যৌগিক সংখ্যা মানে আমরা বললাম মৌলিক সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোই যৌগিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলো ১,
সেই সংখ্যাটা এবং তাছাড়া আরও অন্য সংখ্যা যেগুলো দিয়ে বিভাজ্য হবে, সেই সংখ্যাটা এক, সেই সংখ্যা এবং অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, তখন তাকে আমরা যৌগিক সংখ্যা বলবো। তখন আমরা কাকে বলবো? যৌগিক সংখ্যা বলবো। এবং যৌগিক সংখ্যা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম 4। কারণ দেখো 0 এটা তো কোনো নয়, ঠিক আছে? যেমন 1 এটাও তো কোনো ইয়ে নয়, মৌলিকও নয়, যৌগিকও নয়। 2 দুইটা হচ্ছে প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। 3 তিনটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা। তাহলে 4 চারটা একমাত্র যেখানে যৌগিক সংখ্যা। তাহলে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? 4। বুঝা গেল? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত হবে বাবা? 4 হবে। ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হবে 4। এরপরে দেখা গেছে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা, ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা হলো 9। এগুলো ইম্পর্টেন্ট আছে। ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা হলো 9। দেখো ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা বলতে আমরা কি করে বুঝবো ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা? আমরা যৌগিক সংখ্যাগুলো দেখি যদি 4 হয়, 6 হয়, 8 হয়, 9 হয়, 10 হয়, 12 হয়, 14 হয়, এরকম পরপর চলে যাবে, ঠিক আছে? পরপর যাবে। তাহলে তুমি দেখো এটা হচ্ছে জোড়, এটাও জোড়, এটাও জোড়, একমাত্র এখানে বিজোড়। তাহলে ক্ষুদ্রতম বিজোড় যদি যৌগিক সংখ্যা বলা হয় তাহলে 9 হয়। ক্ষুদ্রতম জোড় যদি মৌলিক সংখ্যা বলা হয় তাহলে 2 হয়। ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা 2, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা 9, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা 3, ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা 9, ক্ষুদ্রতম বিজোড় মৌলিক সংখ্যা 3, ক্ষুদ্রতম বিজোড় যৌগিক সংখ্যা 9। ঠিক আছে? বুঝলে? তাহলে চলো আজকে আমরা কিছুগুলো শিখি। এরপরে আমরা বিভাজ্যতার নিয়মে যাব। এরপরে আমরা কোথায় যাব? বিভাজ্যতা নিয়ে যাব। তো চলো আমরা বিভাজ্যতার নিয়মে আজকে দুটো একটা শিখে নিই। তারপরে নেক্সট পার্টে আমরা বিভাজ্যতার নিয়ম পুরোটা শিখব। ঠিক আছে? আমরা আজকে বিভাজ্যতার নিয়মে আমরা শিখে নিই কিছুগুলো, প্রথম কিছুগুলো, হ্যাঁ? চলো। তো দেখো আমরা বিভাজ্যতার নিয়মে প্রথমে শিখবো 2 দ্বারা। বিভাজ্যতার নিয়ম কিছুগুলো দিয়ে শিখতে হয় আমাদের। যেমন 2 দিয়ে শিখতে হয়। আমাদের দাঁড়াও আমি পেনটা ঠিক করে নিই। দেখো আমাদের 2 দিয়ে শিখতে হয়। ঠিক আছে? 3 দিয়ে শিখতে হয়। আমাদের 4 দিয়ে শিখতে হয়। আমাদের 5 দিয়ে শিখতে হয়। আমাদের 6 দিয়ে শিখতে হয়। আমাদের 7 দিয়ে শিখতে হয়। 8 দিয়ে শিখবো, 9 দিয়ে শিখবো, 10 দিয়ে শেখার দরকার নেই। 11, 12 দিয়ে দরকার নেই। হ্যাঁ? 13, ঠিক আছে? 15, এরকম আর কিছুগুলো আছে। এতদূর পর্যন্ত যাওয়ার দরকার নেই। আমাদের 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, এত আর 13, এই কটা শিখলে আমাদের যথেষ্ট এনাফ হয়ে যায়। ঠিক আছে? তাহলে দেখো আমরা প্রথমে শিখবো 2 দিয়ে, তাই তো? দেখো আমি 2 দিয়ে তোমাদের বিভাজ্যতার নিয়ম শিখিয়ে দিচ্ছি। দেখো 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি হয়? 2 দিয়ে একদম সহজ। 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে সংখ্যার শেষের সংখ্যাটি অর্থাৎ এককের ঘরের সংখ্যাটি, যে সংখ্যার এককের ঘরের সংখ্যাতে 0 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 6 থাকবে, হ্যাঁ? 8 থাকবে। এগুলো যদি থাকে তাহলে সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। যে সংখ্যার এককের ঘরের সংখ্যাটি আমি লিখে দিচ্ছি। এককের ঘরের সংখ্যাটি 0, 2, 4, 6, 8 থাকবে, সেখানে আমাদের 2 দ্বারা বিভাজ্য হবে। 2 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা আসি 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। আচ্ছা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। 3 দ্বারা, আচ্ছা 2 এর পরে আমরা 2 থেকে আমরা শিখে নিই। ঠিক আছে? 2 এর পরে আমরা 2, 4, 6, 8, 2, 4, 8, 16, এগুলো সহজ। আমরা পরপর শিখে নিই। ঠিক আছে? দেখো 4, আমি 4 এরটা শিখিয়ে দিচ্ছি এরপরে। দেখো 4, 4 এর হচ্ছে কি? আমাদের এখানে তো আমরা এককের ঘরে নিয়েছি। আমরা এখানে একক এবং দশক দুটো দেখব। যেমন 2, 4, 7, ঠিক আছে? 2 লিখলাম। দেখো আমরা দুটো দেখব, একক এবং দশক, এই দুটো দেখব। এই দুটো সংখ্যাটা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা পুরোটাই 4 দ্বারা ভাগ যাবে। সে যত বড়ই সংখ্যা থাক না কেন। ঠিক আছে? সংখ্যাটা যদি 10 অঙ্কেরও থাকো কোনো অসুবিধা নেই। এই দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে পুরোটাই 4 দিয়ে ভাগ যাবে। দেখো এখানে 72 নিশ্চয়ই 4 দিয়ে যায়। যায় তো? কত দিয়ে যায়? 4 18 72 হয়। তাহলে 4 18 72 যখন আমরা করব তাহলে আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে। 4 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে সেহেতু আমাদের এই পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। তাহলে 4 এর নিয়মটা আমরা বুঝলাম। 2 এর নিয়ম কি? শেষের এককের ঘর সংখ্যাতে 2, 0, 2, 4, 6, 8 থাকবে এবং 4 এর নিয়মটা কি হচ্ছে যে 2, 4, 7, 2 যাই থাক না কেন, এই লাস্টের দুটো সংখ্যা একক এবং দশক, এই দুটো সংখ্যাকে আমরা ভাগ করব এই দুটো সংখ্যা একসঙ্গে। এই দুটো সংখ্যা একসঙ্গে নেব
এবং ভাগ করে দেবো। যদি ভাগ মিলে যায় তাহলে আমাদের সেটি 4 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? সেটি আমাদের 4 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে? এরপর দেখো ২, ৪ করলাম। এবার আমরা ৮ করব। ৮ করব। ৮ এ কি ৩ টে সংখ্যা নেব। একক, দশক, শতক। ঠিক আছে? একক, দশক, শতক ৩ টে নেব। দেখো আমি লিখছি ২, ৪, ৭, ৫, ২ লিখলাম। এবার ৭, ৫, ২ আমার কি ৮ দিয়ে যাবে? দেখো ৮ নাম ৭২, ঠিক আছে? ৩ আর ২ নামলো ৪ ৮ ৩২ নিশ্চয়ই যাচ্ছে। যাচ্ছে তো? ৯ আর ৪ ৯৪ দিয়ে যাচ্ছে। ঠিক আছে? ৯৪ দিয়ে ভাগে যাচ্ছে। তাহলে এটা আমাদের কি ৮ দিয়ে ভাগ যাবে। ৮ দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? ৮ দিয়ে ভাগ যাবে। ৮ দিয়ে নিয়ম হচ্ছে কি ৩ টে সংখ্যা। ২ দিয়ে ১ টা, ৪ দিয়ে ২ টা, ৮ দিয়ে হলো আমাদের কটা? ৩ টা। আবার ১৬ দিয়ে যখন করব আমাদের কটা হয়ে যাবে? ৪ টে। ১৬ দিয়ে কটা হয়ে যাবে? ৪ টে। ২, ৪, ৮, ১৬ ৪ টে হয়ে যাবে। বুঝে গেল? তাহলে আমরা ২, ৪, ৮, ১৬ ৪ টেই শিখে গেলাম দেখো। ঠিক আছে? ৪ টে দেখো আমরা শিখে গেলাম যে বিভাজ্যতার নিয়মে আমরা ২, ৪, ৬, ৮ কিভাবে আমরা করব আমরা শিখে গেলাম। ঠিক আছে? তো আহ আজকে আমরা এত দূরই রাখবো। ঠিক আছে তো? আজকে আমরা এত দূরই রাখবো। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য নতুন, নতুন কনটেন্ট নিয়ে আসার। আমি যতটা পেড কোর্সে শেখানো হয় তোমাদের, ততটা আমি ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি। আমার যতটা এক্সপেরিয়েন্স আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, ভালো থাকো।